ওদের কি অবস্থা? পরীক্ষা তো মনে হইতে পারে জানুয়ারিতে, নাকি হবে না হবে না? ফাইনাল প্রফ তো চলছে, এরপর নাকি সেকেন্ড প্রফ থার্ড প্রফ হবে জানুয়ারির দিকে, মনে হয় ফার্স্ট প্রফ হতে পারে। জি ম্যাম, এখনো এরকমই বলছে, আন্দোলন চলছে ম্যাম। হ্যাঁ, পরীক্ষা তো আসলে সেশনটা তোমরা যেমন পিছিয়ে গেছো ঠিক আছে, কিন্তু পরীক্ষাটাও আসলে দেওয়া দরকার, কারণ তোমাদের তো অবস্থা ভালো না, পড়াশোনা সব ভুলেও গেছো, বাসায় থেকে আসলে ওইভাবে পড়াও যায় না। একটা পরীক্ষা না হলে আসলে পড়াটারও ইয়ে হবে না, যে থার্ড ইয়ারে যে উঠবা তারপর তো এই পড়াটাই তোমার লাগবে সামনেও। একটা প্রফ না হলে আসলে ওই পড়াটা হয় না। হয়তো সময়ের ব্যাপার, হ্যাঁ অনেক টাইম চলে গেছে, ওইটা একটা কিছু করা যাবে, কিন্তু পরীক্ষাটা আসলে হলেই ভালো, প্রফটা তোমাদেরও পড়াটা হয়ে গেল, নাহলে এত মাসের একটা গ্যাপ আসলে আচ্ছা, আমরা তো রিভিশন ক্লাস নিতেই আছি প্রায় শেষের দিকে বলতে গেলে, আর ক্লাসও তেমন নাই। রেনাম সিস্টেম জিআইটি তে চলে আসছি, এরপর তো শেষ। তো রেনালের যে থার্ড আইটেমের কিছু কোশ্চেন ডিসকাস করছিলাম, আজকে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, আর কয়েকটা কোশ্চেন বাকি। এর মধ্যে যেটা এই যে এই কোশ্চেনটা, হ্যাঁ দুই ভাবে আসে, যে নেম দা হরমোনস দ্যাট রেগুলেট টিউবুলার রিঅ্যাবজর্পশন। নেম দা হরমোনস দ্যাট রেগুলেট টিউবুলার রিঅ্যাবজর্পশন, রাইট ডাউন দেয়ার সাইট অফ অ্যাকশন অ্যান্ড ইফেক্ট। কি কি হরমোন রেগুলেট করে টিউবুলার রিঅ্যাবজর্পশন, এদের সাইট অফ অ্যাকশন এবং সাথে ইফেক্টও আসে। হ্যাঁ, কোথায় কাজ করে, সাথে এদের ইফেক্ট, কি কাজ করে, ফাংশনটা কি বা ইফেক্টটা কি, এটা তোমরা একটা ইয়ে করে টেবিল করে এভাবে আনসারটা করে দিবা। বা এটা এভাবেও আসে, হোয়াট আর দ্য হরমোন দ্যাট অ্যাক্ট অন কিডনি, কি কি হরমোন কিডনির উপর কাজ করে, হোয়াট আর দ্য হরমোন দ্যাট অ্যাক্ট অন কিডনি অ্যান্ড হোয়াট আর দ্য ইফেক্টস অফ দ্যাম, ইফেক্টসটা কি, হ্যাঁ হরমোন গুলার। এই দুই ভাবে কোশ্চেনটা আসতে পারে, আনসার সেম। হ্যাঁ, যে কি কি হরমোন রেগুলেট করে টিউবুলার রিঅ্যাবজর্পশন, বা হোয়াট আর দ্য হরমোনস দ্যাট অ্যাক্ট অন কিডনি। এটার যে ফার্স্ট হরমোন, এটা হচ্ছে অ্যালডোস্টেরন। হ্যাঁ, কি কি হরমোন এর মধ্যে আছে, অ্যালডোস্টেরন আছে, অ্যানজিওটেনসিন 2 আছে, তারপর এডিএইচ যেটা অ্যান্টিডায়াবেটিক হরমোন আছে, তারপর অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড এএনপি যেটা, আর প্যারাথাইরয়েড হরমোন। এই পাঁচটা হরমোন মেইনলি টিউবুলার রিঅ্যাবজর্পশন রেগুলেট করে বা অ্যাক্ট করে অন কিডনি। অ্যালডোস্টেরন যেটা, এটা তোমরা জানো কোথা থেকে আসে, অ্যাড্রেনাল কর্টেক্সের জোনা গ্লোমেরুলাসা, যে তিনটা লেয়ার আছে, জোনা গ্লোমেরুলাসা, ভেসিকুলেটর, রেটিকুলারিস, জোনা গ্লোমেরুলাসা থেকে অ্যালডোস্টেরনটা সিক্রেট হয়। এই যে এটার সাইট অফ অ্যাকশনটা কোথায়, কালেক্টিং টিউবুল এন্ড কালেক্টিং ডাক্ট, কালেক্টিং টিউবুল এন্ড ডাক্ট। ইফেক্টটা কি, এটা সোডিয়াম ক্লোরাইড মানে সলিউট রিঅ্যাবজর্পশন, যেটা সোডিয়াম ক্লোরাইড মেইনলি রিঅ্যাবজর্পশনটা বাড়ায়, আর ওয়াটার রিঅ্যাবজর্পশনটাও ইনক্রিজ করে, সোডিয়াম ক্লোরাইড এন্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন ইনক্রিজ করে। তারপর পটাশিয়াম সিক্রেশন আর হাইড্রোজেন সিক্রেশনটা ইনক্রিজ করে। রিঅ্যাবজর্পশন বাড়ায় সোডিয়াম ক্লোরাইড আর ওয়াটারের, আর পটাশিয়াম এন্ড হাইড্রোজেনের সিক্রেশনটা বাড়ায়। দেন হচ্ছে অ্যানজিওটেনসিন 2, অ্যানজিওটেনসিন 2 এটা আসে হচ্ছে অ্যানজিওটেনসিন 1 থেকে, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম যেটা থাকে আমাদের পালমোনারি এপিথেলিয়ামে, লাং এর এপিথেলিয়ামে, ওই অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম দিয়ে অ্যানজিওটেনসিন 2 হয়। এটা কোথায় কাজ করে, প্রক্সিমাল টিউবুল, তারপর থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি আর ডিস্টাল টিউবুল আর কালেক্টিং টিউবুল। এটা হচ্ছে তোমাদের গাইটন থেকে নেওয়া, এই টেবিলটা গাইটনে ঠিক এভাবেই আছে, যে হরমোনের নেম, সাইট অফ অ্যাকশন এন্ড ইফেক্ট। হ্যাঁ, অ্যানজিওটেনসিন 2 টা কোথায় কাজ করে, প্রক্সিমাল টিউবুল, থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি আর ডিস্টাল টিউবুল, আর হচ্ছে কালেক্টিং টিউবুল, এগুলাতে কাজ করে। এর ইফেক্টটা কি করে, সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন আর ওয়াটার রিঅ্যাবজর্পশনটা ইনক্রিজ করায়, অ্যালডোস্টেরনের মতো সোডিয়াম ক্লোরাইড আর ওয়াটার রিঅ্যাবজর্পশনটা ইনক্রিজ করে, আর হাইড্রোজেন সিক্রেশনটা ইনক্রিজ করে, হাইড্রোজেন সিক্রেশন ইনক্রিজ করায়। দেন এডিএইচ বা অ্যান্টিডায়াবেটিক হরমোন, যেটা আমরা জানি এটা কোথায় কাজ করে, এটার কাজ কি অলরেডি আমরা পড়ে ফেলেছি ডিটেলস।
যে এটা লেট ডিস্টাল টিউবুল, কালেক্টিং ডাক্ট এগুলাতে কাজ করে। আর এটার কাজ কি? ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়ানো বা করানো, হ্যাঁ, ওয়াটার রিঅ্যাবজর্পশন ইনক্রিজ করা, মেনলি ওয়াটার রিঅ্যাবজর্পশনে হেল্প করে, হ্যাঁ, in late distal tubule, collecting tubule and collecting duct. তারপর অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড এএনপি যেটা, হ্যাঁ, এটা কাজ করে কোথায়? ডিস্টাল টিউবুল, কালেক্টিং ডাক্টে, হ্যাঁ, ওই যে লেট ডিস্টাল টিউবুল কালেক্টিং ডাক্ট এগুলাতেই কাজ করে। এটা কাজ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশনটাকে ডিক্রিজ করানো, কমানো, হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন ডিক্রিজ করা। দেন হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড হরমোন আমরা জানি কোথা থেকে আসে। এএনপি কোথা থেকে আসে এটাও তোমরা জানো, সিবিএস এ পড়েছো, যে ইয়ে ছিল সিবিএস এর, এটা ছিল হচ্ছে, হ্যালো, ম্যাম হার্টের অ্যাট্রিয়াম থেকে আসবে। হ্যাঁ, অ্যাট্রিয়া থেকে হচ্ছে এটা আসে যখন আমার প্লাজমা ভলিউম বেড়ে যায়, ব্লাড ভলিউম বেড়ে যায়, তখন অ্যাট্রিয়া থেকে এটা আসে, হ্যাঁ, অ্যাট্রিয়ার যে সেল আছে ওইখান থেকে এটা রিলিজ হয়, হ্যাঁ। ওই যে ভলিউম রিফ্লেক্স যে তোমরা পড়েছো না, ওই যে তোমাদের ইমিডিয়েট ইয়ে যেগুলা রেগুলেটিং ব্লাড প্রেশার রেগুলেশনের যে ইমিডিয়েটলি যেগুলা কাজ করে, মানে হচ্ছে শর্ট টার্ম রেগুলেশনের মধ্যে ছিল, হ্যাঁ। একটা তো ব্যারো রিসেপ্টর, কেমো রিসেপ্টর, তারপর অ্যাট্রিয়াল এন্ড পালমোনারি আর্টারি রিফ্লেক্সেস এটা ছিল। এর মধ্যে এটা ছিল একটা ভলিউম রিফ্লেক্স, একটা ইয়ে ছিল, ওইটার মধ্যে ছিল যখন ব্লাড ভলিউম বা ব্লাড প্রেশার বেড়ে যায় বা প্লাজমা ভলিউম বেড়ে যায় তখন এই এনপিটা রিলিজ হয়। আচ্ছা, এটার কাজ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশনটাকে ডিক্রিজ করা। আর প্যারাথাইরয়েড হরমোন এটা তো জানো কোথা থেকে আসে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে, যে চিফ সেল আছে ওই চিফ সেল থেকে এই প্যারাথাইরয়েড হরমোনটা আসে, হ্যাঁ, রিলিজ হয়। প্যারাথাইরয়েড হরমোনটা কোথায় কাজ করে? প্রক্সিমাল টিউবুল, থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপোফেনলি আর ডিস্টাল টিউবুল এগুলাতে কাজ করবে। এই সাইড গুলা মনে রাখতে হবে। আর ইফেক্টটা, হ্যাঁ, ইফেক্ট কি এটার? প্যারাথাইরয়েড হরমোনের আমরা জানি এটা ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন ইনক্রিজ করায় আর ফসফেট রিঅ্যাবজর্পশনটাকে ডিক্রিজ করায়। প্যারাথাইরয়েড হরমোন এটার কাজ হচ্ছে ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশনটাকে ইনক্রিজ করানো আর ফসফেট রিঅ্যাবজর্পশনটাকে ডিক্রিজ করায়। এগুলো ছিল হচ্ছে এই 5টা হরমোন যারা হচ্ছে টিউবুলার রিঅ্যাবজর্পশন রেগুলেট করে বা অ্যাক্ট করে অন কিডনি, হ্যাঁ। এভাবে তোমরা টেবিল করে, এই কোশ্চেনটা যদি আসে এভাবে টেবিল করে হরমোনস, তারপর সাইট অফ অ্যাকশন, ইফেক্ট এভাবে দিয়ে দিবা। এটা তোমাদের গাইডন থেকে নেওয়া এই টেবিলটা, এভাবে এটার আনসারটা করবে। এছাড়া এই ইয়েতে আইটেমে অনেকগুলা ডেফিনেশন আছে যেগুলো খুব ফ্রিকোয়েন্টলি আসে, খুব ইম্পর্টেন্ট। এট ফার্স্ট হচ্ছে তোমাদের টিউবুলার লোড, হ্যাঁ, টিউবুলার লোড বা ফিল্টার্ড লোড যেটাকে আমরা বলি, এটা ডিফাইন করো, তবে আসে, হ্যাঁ, 1 মার্কস এর, যে ডিফাইন টিউবুলার লোড অর ফিল্টার্ড লোড এভাবে। তো এই টিউবুলার লোড যেটা, এটা ডিপেন্ড করে কিসের উপর? জিএফআর এর উপর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটের উপর ডিপেন্ড করে। ডেফিনেশনটা কি? Tubular load of a substance is the total amount of substance present in the filter produced by all nephrons of both kidney per minute. এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ দ্যাট, কোন একটা সাবস্টেন্সের টিউবুলার লোড হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ দ্যাট সাবস্টেন্স যেটা এই প্রেজেন্ট থাকে ফিল্ট্রেটে, যেটা প্রডিউসড হয় বাই অল নেফ্রনস অফ বোথ কিডনি পার মিনিট। এটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? যে টিউবুলার লোড ইজ ইকুয়াল টু হচ্ছে জিএফআর ইনটু প্লাজমা কনসেন্ট্রেশন অফ দ্যাট সাবস্টেন্স। যে সাবস্টেন্সের আমরা যে ইয়ে জানতে চাচ্ছি টিউবুলার লোড, ওটা জানতে হলে জিএফআর এর সাথে ওই সাবস্টেন্সের প্লাজমা কনসেন্ট্রেশনটাকে মাল্টিপ্লাই করতে হবে। তো এখন আমরা যদি গ্লুকোজেরটা করি, আমরা গ্লুকোজের ব্লাড নর্মাল গ্লুকোজের ব্লাড কনসেন্ট্রেশন যেটা, ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন যেটা, এটা হচ্ছে 100 মিলিগ্রাম পার ডেসিলিটার অর 1 মিলিগ্রাম পার এমএল।
1 ডেসিলিটার মানে 100 ml আমরা জানি। তো যখন আমি ml এ নিব তখন হয়ে যাবে 1 মিলিগ্রাম পার ml। যখন ডেসিলিটারে হবে তখন 100 মিলিগ্রাম পার ডেসিলিটার, আর হচ্ছে ml এ বললে 1 মিলিগ্রাম পার ml। এটা হচ্ছে ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন নরমাল, আর জিএফআর হচ্ছে 125 ml পার মিনিট। আমরা এটা জানি, জিএফআর 125 ml পার মিনিট। তাহলে টিউবুলার লোড কত হবে? দেন টিউবুলার লোড উইল বি, এই যে এখানে হবে 125 ml পার মিনিট ইন্টু 1 মিলিগ্রাম পার ml। তাহলে কত হলো? 125 মিলিগ্রাম পার মিনিট। তাহলে টিউবুলার লোড অফ গ্লুকোজ হচ্ছে 125 মিলিগ্রাম পার মিনিট। তাহলে যে কোনো সাবস্টেন্সের টিউবুলার লোড আমার জানতে হলে এটা হচ্ছে জিএফআর এর সাথে ওই সাবস্টেন্সের প্লাজমা কনসেন্ট্রেশনটাকে মাল্টিপ্লাই করতে হবে। জিএফআর আমরা জানি যে 125 ml পার মিনিট। এখন যে সাবস্টেন্সের আমরা টিউবুলার লোড জানতে চাই, তার প্লাজমা কনসেন্ট্রেশনটা এটার সাথে মাল্টিপ্লাই করে দিব, তাহলে আমরা টিউবুলার লোডটা পাবো। টিউবুলার লোড বা ফিল্টার লোড যেটা আছে এটা ডিপেন্ড করে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটের উপর। ডিপেন্ডস অন গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। টিউবুলার লোডটা কি? Tubular load of a substance is the total amount of that substance present in the filtrate যেটা produced by all nephrons of both kidneys per minute। এটা হচ্ছে টিউবুলার লোড। এরকম আরেকটা ডেফিনেশন আছে প্লাজমা লোড। হ্যাঁ, ডিফাইন প্লাজমা লোড এটাও আসে। এটা কি জিনিস? এটা হচ্ছে ডিপেন্ড করে আমার রেনাল প্লাজমা ফ্লোর উপর। হ্যাঁ, রেনাল প্লাজমা ফ্লোর উপর, রেনাল ব্লাড ফ্লো না, রেনাল প্লাজমা ফ্লো। প্লাজমা ফ্লো আমরা জানি 650 ml পার মিনিট, আর ব্লাড ফ্লো তো হচ্ছে এক থেকে ব্লাড ফ্লো হচ্ছে 1100 ml পার মিনিট। আমরা জানি যে রেনাল ব্লাড ফ্লো হচ্ছে 1100 ml পার মিনিট, আর রেনাল প্লাজমা ফ্লো হচ্ছে 650 ml পার মিনিট। তো প্লাজমা ফ্লো, কোন সাবস্টেন্সের প্লাজমা ফ্লো বলতে কি বোঝায়? Plasma load of a substance is the total amount of that substance। প্লাজমা লোড, কোন সাবস্টেন্সের প্লাজমা লোড বলতে বোঝায় প্লাজমা লোড অফ এ সাবস্টেন্স ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ দ্যাট সাবস্টেন্স প্রেজেন্ট ইন দ্য প্লাজমা পাসিং থ্রু বোথ কিডনিস পার মিনিট। এই যে প্লাজমা ফ্লো হচ্ছে বোথ কিডনি দিয়ে পার মিনিটে, এটাতে ওই সাবস্টেন্সের যে অ্যামাউন্টটা থাকছে, the plasma load of a substance is the total amount of that substance present in the plasma passing through both kidney per minute। এটাকে আমরা ক্যালকুলেট করতে পারি ওইভাবে, ইয়ের মতো, টিউবুলার লোডের মতো। এখানে হবে রেনাল প্লাজমা ফ্লো ইনটু প্লাজমা কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্টেন্স। এখন যে সাবস্টেন্সের আমরা প্লাজমা লোড জানতে চাচ্ছি তার প্লাজমা কনসেন্ট্রেশনের সাথে আমি রেনাল প্লাজমা ফ্লোটাকে মাল্টিপ্লাই করব। এখন ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন আমরা জানি 100 মিলিগ্রাম পার ডেসিলিটার or 1 মিলিগ্রাম পার ml। 100 মিলিগ্রাম পার ডেসিলিটার বা 1 মিলিগ্রাম পার ml এটা ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন, আর রেনাল প্লাজমা ফ্লো হচ্ছে 650 ml পার মিনিট। তাহলে প্লাজমা লোড কত হবে গ্লুকোজের? 650 মিলিগ্রাম পার মিনিট। তাহলে প্লাজমা লোড হচ্ছে গ্লুকোজের 650 মিলিগ্রাম পার মিনিট। এটা হচ্ছে অ্যাজ এ এক্সাম্পল হচ্ছে ক্যালকুলেশনটা দেখালাম গ্লুকোজের এক্সাম্পল দিয়ে। এটা যদি ডিফাইন করো আসে, তোমরা ডেফিনেশনটা দিয়ে দিবা আর ক্যালকুলেশনটা দিয়ে দিবা, আর যদি সময় পাও এক্সাম্পল দিবে। ডেফিনেশনটা লিখতে হবে আর ক্যালকুলেশনটা দিয়ে দিবা যে এটাকে কিভাবে পাই। প্লাজমা লোড ইজ ইকুয়াল টু রেনাল প্লাজমা ফ্লো ইনটু প্লাজমা কনসেন্ট্রেশন অফ দ্য সাবস্টেন্স। তো এগুলা গেল। এর চেয়ে অনেক ইম্পর্টেন্ট কিছু ডেফিনেশন আছে যেগুলো খুব ফ্রিকোয়েন্টলি আসে, এগুলোই বেশিরভাগ আসে। রেনাল থ্রেশহোল্ড, তারপর হচ্ছে ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম, এগুলা খুব বেশি আসে। যে রেনাল থ্রেশহোল্ড, হ্যাঁ, এটা থেকে অনেক ভাবেই আসে, যে ডিফাইন রেনাল থ্রেশহোল্ড, তারপর শর্ট নোট আসে রেনাল থ্রেশহোল্ড। তারপর আরেকটা কোশ্চেন আসে আমি দেখাবো, ডিফাইন রেনাল থ্রেশহোল্ড বা শর্ট নোট আসে রেনাল থ্রেশহোল্ড। হ্যাঁ, তো রেনাল থ্রেশহোল্ডটা কি? এটা হচ্ছে
Plasma concentration of a substance at which substance first appear in the urine. কোনো একটা সাবস্টেন্সের যে প্লাজমা কনসেন্ট্রেশনে আসলে সাবস্টেন্সটা আর রিঅ্যাবজর্পশন হয় না, সে হচ্ছে তখন এক্সক্রিট হওয়া শুরু করে, মানে ইউরিনে অ্যাপিয়ার করা শুরু করে। It is the plasma concentration of a substance at which substance first appear in the urine. First appear in the urine মানে এটা এক্সক্রিট হয়ে যাচ্ছে না, এক্সক্রিট হওয়া শুরু করছে, আর রিঅ্যাবজর্পশন হবে না। When plasma glucose concentration rises above 200 milligram per deciliter, যখন প্লাজমা গ্লুকোজ কনসেন্ট্রেশনটা 200 মিলিগ্রাম পার ডেসিলিটারের উপরে যায়, তখন small amount of glucose appear in the urine that referred to as renal threshold for glucose. তাহলে এই রেনাল থ্রেশহোল্ড ফর গ্লুকোজ হচ্ছে 200 মিলিগ্রাম পার ডেসিলিটার। যখন আমার প্লাজমা গ্লুকোজ কনসেন্ট্রেশনটা 200 মিলিগ্রাম পার ডেসিলিটারের উপরে চলে যায়, তখন হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ গ্লুকোজ অ্যাপিয়ার ইন দ্য ইউরিন, ইউরিনে গ্লুকোজ অ্যাপিয়ার করতে শুরু করে, মানে এক্সক্রিট করতে শুরু করে। এটি হচ্ছে গ্লুকোজের রেনাল থ্রেশহোল্ড, 200 মিলিগ্রাম পার ডেসিলিটার। তারপর হচ্ছে ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম, এটা খুব খুব ইম্পর্টেন্ট। ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম এভাবেও আসে। তারপর হচ্ছে ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম ফর গ্লুকোজ, টিএমজি। হ্যাঁ, টিএমজি এটাও আসে, ডিফাইন টিএমজি, এরকম কোশ্চেনও আসে। তো ট্রান্সপোর্ট ম্যাক্সিমামটা কি? For most substances that are actively reabsorbed or secreted, there is a limit to the rate at which the solute can be transported, often referred to as transport maximum. যে সাবস্টেন্স গুলা অ্যাক্টিভলি রিঅ্যাবজর্ব বা সিক্রেটেড হয়, তাদের একটা লিমিট থাকে, যে limit to the rate at which the solute can be transported, often referred to as transport maximum. মানে একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এ সলিউট দ্যাট ক্যান বি অ্যাক্টিভলি ট্রান্সপোর্টেড পার মিনিট বাই দ্য রেনাল টিউবুল। মানে যে কোনো একটা সলিউটের একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট আছে, বা যে একটা এই অ্যামাউন্টের পরে সে আর রিঅ্যাবজর্পশন বা সিক্রেশন যাই হওয়ার এটা হবে না, এই ম্যাক্সিমাম অ্যামাউন্ট পর্যন্তই সে হতে পারবে, এরপরে সে আর রিঅ্যাবজর্ব বা সিক্রেটেড হবে না। তো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এ সলিউট দ্যাট ক্যান বি অ্যাক্টিভলি ট্রান্সপোর্টেড, reabsorbed or secreted per minute by the renal tubule, যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট পর্যন্ত সলিউটটা রিঅ্যাবজর্পশন হতে পারবে বা সিক্রেটেড হবে পার মিনিটে বাই দ্য রেনাল টিউবুল, ওইটাই হচ্ছে ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম। এটার একটা লিমিট যেটা বলছে যে এখানে একটা লিমিট আছে টু দ্য রেট অ্যাট হুইচ দ্য সলিউট ক্যান বি ট্রান্সপোর্টেড। কেন এই অ্যামাউন্টে পৌঁছার পর সে আর রিঅ্যাবজর্পশন হয় না, কেন এই লিমিটেশন? হ্যাঁ, লিমিটটা কেন? ডিউ টু স্যাচুরেশন অফ স্পেসিফিক ট্রান্সপোর্ট সিস্টেম, যে ট্রান্সপোর্ট সিস্টেম গুলা এটাতে ইনভলভ, যে এনজাইম বা ক্যারিয়ার প্রোটিন এটাতে ইনভলভ, এগুলা স্যাচুরেটেড হয়ে যায়, যার কারণে এর বেশি হলে আর সাবস্টেন্সটা বা সলিউটটা রিঅ্যাবজর্পশন বা সিক্রেশন হতে পারে না। লিমিটটা হচ্ছে ডিউ টু স্যাচুরেশন অফ স্পেসিফিক ট্রান্সপোর্ট সিস্টেম, যেমন ক্যারিয়ার প্রোটিন, স্পেসিফিক এনজাইম ইনভলভ ইন ট্রান্সপোর্ট প্রসেস। দেন হচ্ছে টিএমজি, যেটা বলছিলাম ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম ফর গ্লুকোজ, এটা আসে ডিফাইন টিএমজি, ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম ফর গ্লুকোজ। তো বলতে কি বোঝায়? ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ গ্লুকোজ দ্যাট ক্যান বি ট্রান্সপোর্টেড পার মিনিট বাই দ্য রেনাল টিউবুল। এটা হচ্ছে গ্লুকোজের ম্যাক্সিমাম অ্যামাউন্ট, যেটা হলে that can be transported per minute by the renal tubule. গ্লুকোজের যে পরিমাণ গ্লুকোজ, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ গ্লুকোজ ক্যান বি ট্রান্সপোর্টেড পার মিনিট বাই দ্য রেনাল টিউবুল। তাহলে এটা কত? আমরা
ওভারঅল যে ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম ফর গ্লুকোজ এটা হচ্ছে ফর কিডনিস হচ্ছে 375 মিলিগ্রাম পার মিনিট। ওভারঅল ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম অফ গ্লুকোজ ফর কিডনিস এটা হচ্ছে 375 মিলিগ্রাম পার মিনিট। এটা হচ্ছে কখন, যখন is reached when all nephrons have reached their maximum capacity to reabsorb glucose। এটা হচ্ছে যখন সব নেফ্রন গুলা হচ্ছে তাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে রিচ করবে টু রিঅ্যাবজর্ব গ্লুকোজ। গ্লুকোজ রিঅ্যাবজর্পশন করার জন্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি পৌঁছবে সব নেফ্রন, তখন হচ্ছে ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম গ্লুকোজ হচ্ছে 375 মিলিগ্রাম পার মিনিট। এখন এটার মধ্যে একটা কোশ্চেন যেটা আসে ফ্রিকোয়েন্টলি যে গ্লুকোজের আমরা ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম ওখানে বলছি রেনাল থ্রেশহোল্ড 200 মিলিগ্রাম পার ডেসিলিটার, এদিকে ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম হচ্ছে 375 মিলিগ্রাম পার মিনিট। তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স কেন? এটা খুব আসে কোশ্চেনে, এটা তোমাদের রিটেনে আসে, ঠিক এভাবেই আসে। এক্সপ্লেইন দ্যাট রেনাল থ্রেশহোল্ড ফর গ্লুকোজ 180 বা 200 ও আসতে পারে, 180 ও বলা হয়, 200 ও বলা হয়। যে এক্সপ্লেইন দ্যাট renal threshold for glucose is 180 milligram per deciliter, whereas TMG is 375 milligram per minute. এটা কোশ্চেন আসে কেন রেনাল থ্রেশহোল্ড 180 হওয়া সত্ত্বেও টিএমজিটা কেন 375 মিলিগ্রাম পার মিনিট। আমরা বলছি যে 180 বা 200 মিলিগ্রাম পার ডেসিলিটার যখন গ্লুকোজের কনসেন্ট্রেশনটা হয়ে যাচ্ছে, মানে এর উপরে যখন চলে যাচ্ছে, তখনই গ্লুকোজ এক্সক্রিট করা শুরু করে আর রিঅ্যাবজর্পশন হয় না। এদিকে আবার বলছি গ্লুকোজ 375 মিলিগ্রাম পার মিনিট হচ্ছে সে রিঅ্যাবজর্পশন হতে পারে বা ট্রান্সপোর্টেড হতে পারে। এই ডিফারেন্সটা কেন? কারণ হচ্ছে one reason for the difference between them is that not all nephrons have the same transport maximum for glucose। সব নেফ্রনের কিন্তু ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম সেম না ফর গ্লুকোজ, and some of the nephrons therefore begin to excrete glucose before others have reached their transport maximum। দেখা যায় কিছু নেফ্রন আগেই হচ্ছে গ্লুকোজ এক্সক্রিট করা শুরু করে দেয়, বিফোর আদার হ্যাভ রিচড দেয়ার ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম। আমরা যে ট্রান্সপোর্ট ম্যাক্সিমামটা বলছি 375 মিলিগ্রাম পার মিনিট, এটা হচ্ছে যখন সব নেফ্রন তাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে পৌঁছে যায়, হ্যাঁ, তখন হচ্ছে গ্লুকোজের ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম 375 মিলিগ্রাম পার মিনিট। কিন্তু সব নেফ্রনের ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম সেম না, কিছু নেফ্রন দেখা যায় আগেই গ্লুকোজ মানে ট্রান্সপোর্ট ম্যাক্সিমামে পৌঁছে যায় এবং গ্লুকোজ এক্সক্রিট করা শুরু করে দেয়, যেখানে আদার্স হ্যাভ রিচড দেয়ার ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম, অন্যরা তাদের ট্রান্সপোর্ট ম্যাক্সিমামে পৌঁছার আগেই কিছু নেফ্রন গ্লুকোজ এক্সক্রিট করা শুরু করে দেয়, যার কারণে এই ডিফারেন্সটা রেনাল থ্রেশহোল্ড আর ট্রান্সপোর্ট ম্যাক্সিমামের মধ্যে ডিফারেন্স। হ্যাঁ, এই ফিগারটা তোমরা অলরেডি দেখেছো, গাইডনে আছে, যে যে এক্স এক্সিসে দেখো প্লাজমা গ্লুকোজ কনসেন্ট্রেশনটা দেখানো হচ্ছে, আর ওয়াই এক্সিসে হচ্ছে গ্লুকোজের ফিল্টার্ড লোড, রিঅ্যাবজর্পশন, এক্সক্রিশন, এটা মিলিগ্রাম পার মিনিটে দেখানো হচ্ছে। তো এখানে এই যে এখানে দেখানো হচ্ছে প্লাজমা গ্লুকোজ কনসেন্ট্রেশনটা যত বাড়ে ফিল্টার লোডটা হচ্ছে বাড়তে থাকে, ফিল্টার লোডটা হচ্ছে বাড়তে থাকে। কিন্তু এই যে এখানে ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম দেখানো হচ্ছে, ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম আমরা দেখেছি 375 মিলিগ্রাম পার মিনিট, আর এখানে রেনাল থ্রেশহোল্ড যেখানে এই যে গ্লুকোজের 200 মিলিগ্রাম পার ডেসিলিটারে কিন্তু রেনাল থ্রেশহোল্ডে পৌঁছে যায়, এক্সক্রিশন হওয়া শুরু হয়ে যায়, গ্লুকোজ এক্সক্রিশন হওয়া শুরু হয়ে যায়। ট্রান্সপোর্ট ম্যাক্সিমামে পৌঁছার আগেই কিন্তু এই যে গ্লুকোজ এক্সক্রিশন হওয়া শুরু হয়ে যায়। রেনাল থ্রেশহোল্ড এখানে দেখানো হচ্ছে 200 মিলিগ্রাম পার ডেসিলিটার। ট্রান্সপোর্ট ম্যাক্সিমামে পৌঁছে হচ্ছে 375 মিলিগ্রাম পার মিনিট ট্রান্সপোর্ট ম্যাক্সিমাম।
আচ্ছা, লাস্ট কোশ্চেন যেটা আসে ডায়ুরেসিস থেকে, যে হোয়াট ডু ইউ মিন বাই ওয়াটার ডায়ুরেসিস না অসমোটিক ডায়ুরেসিস। ওয়াটার ডায়ুরেসিস আর হচ্ছে অসমোটিক ডায়ুরেসিস বলতে কি বুঝো, আর এটার আরেকটা কোশ্চেন আসে যে ডিফারেন্স, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন অসমোটিক ডায়ুরেসিস এন্ড ওয়াটার ডায়ুরেসিস। ওয়াটার ডায়ুরেসিস, ডায়ুরেসিসটা কি? ডায়ালিসিসটা হচ্ছে ইনক্রিজ রেট অফ ইউরিন আউটপুট, ইউরিন আউটপুটের রেটটা বেড়ে যায়। যেটা নর্মাল আমাদের ইউরিন আউটপুট হচ্ছে পার ডেতে 1 থেকে 1.5 লিটার বা 2 লিটার পর্যন্ত হয়। এটার ইউরিন আউটপুটের রেটটা, এখানে ডায়ুরেসিস মানে ইউরিন আউটপুটের রেটটা বেড়ে যায়, ইনক্রিজ রেট অফ ইউরিন আউটপুট বা ডাইলুট ইউরিন এর লার্জ ভলিউম অফ ডাইলুট ইউরিন এক্সক্রিশন হয়। লার্জ ভলিউম অফ ডাইলুট ইউরিন এক্সক্রিশন, এটা দুই ভাবে আমরা বলতে পারি ডায়ুরেসিস, একটা হচ্ছে ইনক্রিজ রেট অফ ইউরিন আউটপুট আর বা এক্সক্রিশন অফ লার্জ ভলিউম অফ ডাইলুট ইউরিন। এটা আছে টু টাইপস, একটা হচ্ছে ওয়াটার ডায়ুরেসিস আর একটা হচ্ছে অসমোটিক ডায়ুরেসিস। এখন এটার থেকে যে কোশ্চেনটা আসে, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন অসমোটিক ডায়ুরেসিস এন্ড ওয়াটার ডায়ুরেসিস, ওয়াটার ডায়ুরেসিস আর অসমোটিক ডায়ুরেসিস এর মধ্যে ডিফারেন্স। ওয়াটার ডায়ালিসিস কেন হয়, অসমোটিক ডায়ালিসিস কেন হয়? ওয়াটার ডায়ালিসিসের ফার্স্ট কজ যেটা, এটা হচ্ছে এক্সেস ইনজেকশন অফ ওয়াটার। যদি কেউ এক্সেস ইনটেক করে ওয়াটার, এক্সেস ইনজেকশন অফ ওয়াটার, তখন ওয়াটার ডায়ালিসিস হতে পারে। বা ল্যাক অফ এডিএইচ, হ্যাঁ, ল্যাক অফ এডিএইচ, এটার একটা কন্ডিশন আছে যেটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। যে এডিএইচ এর ল্যাকের জন্য যেটা হয়, ওয়াটার রিঅ্যাবজর্পশন হতে পারে না। এডিএইচ ল্যাক থাকলে আমরা জানি যে ওয়াটার রিঅ্যাবজর্পশন হতে পারবে না, যার কারণে ডাইলুট ইউরিন ফর্মেশন হবে। এটা হচ্ছে ওয়াটার ডায়ালিসিসের এই তিনটা কজ। একটা হচ্ছে যদি আমি এক্সেস ইনটেক করি ওয়াটার, তারপর ল্যাক অফ এডিএইচ আর ডায়াবেটিস ইনসিপিটাস। আর অসমোটিক ডায়ালিসিসের কজ হচ্ছে এখানে পুয়ারলি রিঅ্যাবজর্বড সলিউটের লেভেল বেড়ে যায়, ইনক্রিজ লেভেল অফ পুয়ারলি রিঅ্যাবজর্বড সলিউট, increased level of poorly reabsorbed solute। আর হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস মেলাইটাসে অসমোটিক ডায়ালিসিস হয়। তারপর ওয়াটার ডায়ালিসিসে দেখা যায় প্রক্সিমাল টিউবুলে ওয়াটার যে রিঅ্যাবজর্পশন হয় এটা নরমাল থাকে, প্রক্সিমাল টিউবুলে ওয়াটার রিঅ্যাবজর্পশনটা নরমাল থাকে। কিন্তু অসমোটিক ডায়ালিসিসে এই যে ওয়াটার রিঅ্যাবজর্পশন যেটা হয় প্রক্সিমাল টিউবুল তারপর লুপ অফ হেনলিতে, এটা কমে যায়, ওয়াটার রিঅ্যাবজর্পশনটা কমে যায়। কিন্তু ওয়াটার ডায়ালিসিসের ক্ষেত্রে প্রক্সিমাল টিউবুলের ওয়াটার রিঅ্যাবজর্পশনটা নরমাল থাকে, কিন্তু অসমোটিক ডায়ালিসিসের ক্ষেত্রে ওয়াটার রিঅ্যাবজর্পশনটা কমে যায় প্রক্সিমাল টিউবুল আর লুপ অফ হেনলিতে। আর হচ্ছে ওয়াটার ডায়ালিসিসে দুইটাতেই তো ইউরিনের ফ্লো রেট বাড়বে, ইউরিন আউটপুটের রেট বেড়ে যায় আমরা জানি। তো ওয়াটার ডায়ালিসিসে ইউরিন ফ্লো রেটটা বেড়ে যায়, কত হয়ে যায়, 16 ml per minute হয়ে যায়, কিন্তু নো চেঞ্জ ইন এক্সক্রিশন অফ সলিউট, সলিউটের এক্সক্রিশনের কোনো চেঞ্জ হয় না। কিন্তু অসমোটিক ডায়ালিসিসে ইউরিন ফ্লো রেটটাও বেড়ে যায় অ্যাজ ওয়েল এজ এক্সক্রিশন অফ সলিউট, সাথে সলিউটও এক্সক্রিশন হয়ে যায়। কিন্তু ওয়াটার ডায়ালিসিসে হচ্ছে এই সলিউট এক্সক্রিশনের কোনো চেঞ্জ হয় না। তো এটা হচ্ছে ওয়াটার ডায়ালিসিস আর অসমোটিক ডায়ালিসিসের মধ্যে একটা ডিফারেন্স, এটা আসে, হ্যাঁ, তোমাদের রিটেনে আসে, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন ওয়াটার ডায়ালিসিস এন্ড অসমোটিক ডায়ালিসিস। এগুলা ছিল মোটামুটি থার্ড আইটেম থেকে কোশ্চেন। এটা ছিল টিউবুলার রিঅ্যাবজর্পশন এন্ড সিক্রেশনের যে আইটেমটা, এটা যেগুলো যেগুলো কোশ্চেন আসে অলরেডি শেষ। হ্যালো, Yes, ma'am. হ্যাঁ, আচ্ছা, নেক্সট আর একটা আইটেম বাকি আছে তোমাদের, কনসেন্ট্রেটেড ইউরিন আর ডাইলুট ইউরিনের যে আইটেমটা, ওইটা আমার নেওয়া বাকি। আর লাভলি ম্যাডাম এখন কি নিচ্ছেন তোমাদের?
ম্যাম জিআইটি পড়াচ্ছে, ডায়াবেটিস সিস্টেমটা ম্যাম। ও জিআইটি, জিআইটি কি মুভমেন্ট পড়াচ্ছে? না ম্যাম, ডাইজেস্টিক জুস গুলো পড়াচ্ছে। ও ডাইজেস্টিভ জুস, আচ্ছা। আচ্ছা, এটা লাস্ট যে কোশ্চেনটা দেখালাম অসমোটিক ডায়ালিসিস আর ওয়াটার ডায়ালিসিস, এটা ডিফারেন্সটা তোমরা আগে পড়েছিলা, পড়া ছিল? জি ম্যাম। আচ্ছা, এভাবে পড়ছো নাকি কোনো চেঞ্জ আছে? আর এই আইটেমটা থেকে আমি যা ডিসকাস করলাম মোটামুটি প্রত্যেকটা টপিকসে কিন্তু রিটেনে আসছে। হ্যাঁ, প্রত্যেকটা থেকে একটা না একটা কোশ্চেন আসে, কোনোটাই আমি এভাবে পড়াইনি, প্রত্যেকটা থেকেই কোশ্চেন আসছে এবং দেখছো তোমরা প্রত্যেকটার উপরে আমার কোশ্চেন লিখা আছে, এগুলা রিটেনে আসছে। হ্যাঁ।